Hello students, welcome back to another video tutorial from Deepak's classes, and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা বলতে আমরা কি বুঝি, কোন কোন মৌলগুলো তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল থেকে কি কি ধরনের রশ্মি নির্গত হয়ে থাকে, তেজস্ক্রিয়তার কি ব্যবহার আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে থাকি, এবং ভিডিও শেষে আমরা দেখতে পাবো বন্ধন শক্তি ও ভর বিচ্যুতি বলতে আমরা কি বুঝি, এই সংক্রান্ত আইনস্টাইনের সূত্রটি কি, এবং আরো অনেক কিছু। সেজন্য ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরো নতুন এরকম ভিডিওস পাওয়ার জন্য। তো চলো দেরি না করে শুরু করি আমরা সরাসরি তেজস্ক্রিয়তা সম্পর্কে একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ধারণা। দেখো, আমাদের মনে রাখতে হবে এই বিজ্ঞানের বিভিন্ন রকমের যে ক্রিয়াকলাপ, বিভিন্ন রকমের যে আবিষ্কার, বিভিন্ন রকমের কর্মপদ্ধতি, এই সমস্ত আবিষ্কারের মধ্যে কিছু কিছু এমন আবিষ্কারও থেকে থাকে যেগুলি কিন্তু সরাসরি আবিষ্কৃত নয়। সেই আবিষ্কারগুলো অন্য কোনো একটি এক্সপেরিমেন্টের সময়, অন্য কোনো একটি পরীক্ষার সময় ওই আবিষ্কারটি অপ্রত্যাশিতভাবে আমরা আবিষ্কার করে ফেলেছি। মানে সেগুলিকে নিয়ে আমরা সরাসরি প্রথমে কাজ করিনি, অন্য কিছুকে নিয়ে আমরা কাজ করতে গিয়ে সেটির সম্পর্কে আমরা অপ্রত্যাশিতভাবেই ধারণাটি পেয়েছিলাম। এই রকম একটি অপ্রত্যাশিত বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে মৌলের তেজস্ক্রিয়তা। এইরকম ভাবে আমরা তেজস্ক্রিয়তা, তাহলে কি তেজস্ক্রিয়তা হচ্ছে আমরা আবিষ্কার করিনি, এই তেজস্ক্রিয়তাটা হচ্ছে অপ্রত্যাশিতভাবে হচ্ছে আমরা পেয়েছি। এবার এই তেজস্ক্রিয়তা বলতে আমরা কি বুঝি, বা তেজস্ক্রিয়তাটা কাকে বলে? না, তেজস্ক্রিয়তাটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। তো এই রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে মৌলের একটি ধর্ম, যেই ধর্মের জন্য ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে এক প্রকারের অদৃশ্য স্বতঃস্ফূর্ত রশ্মি নির্গত হয় এবং মৌলটি ক্রমশ অন্য মৌলের পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে বুঝতে পারলে তেজস্ক্রিয়তা কাকে বলে? না, তেজস্ক্রিয়তা হচ্ছে এমন একটি ধর্ম যেই ধর্মের জন্য, এটা সংজ্ঞাটা কিন্তু অবশ্যই খাতে তোমরা লিখবে যে তেজস্ক্রিয়তা বলতে আমরা কি বুঝি। না, তেজস্ক্রিয়তা হচ্ছে মৌলের এমন একটি ধর্ম যেই ধর্মের জন্য সাধারণত ভারী আণবিক ভর বিশিষ্ট, উচ্চ আণবিক ভর বিশিষ্ট মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে এক প্রকারের অদৃশ্য রশ্মি নির্গত হয়, এবং এই অদৃশ্য রশ্মি নির্গত হওয়ার ফলে ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসটি অন্য আরেকটি মৌলের পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হয়। এই ধর্মটিকেই বলা হয় মৌলের তেজস্ক্রিয়তা। আর যে সমস্ত মৌল এই তেজস্ক্রিয়তা প্রদর্শন করে সেই সমস্ত মৌলদের বলা হয় তেজস্ক্রিয় মৌল। এই তেজস্ক্রিয় মৌলের আবিষ্কার সম্পর্কে আমাদের যখন জানতে হয় তখন দুজন বিজ্ঞানীর কিন্তু অবদান অনস্বীকার্য। সেই দুজন বিজ্ঞানীর মধ্যে একজন হচ্ছে মাদাম কুরি, আর দ্বিতীয়জন হচ্ছে ওনারই হাজবেন্ড যার নাম পিয়ের কুরি। এই মাদাম কুরি এবং ওনার হাজবেন্ড পিয়ের কুরি দুজনে কিন্তু দুটি প্রধান রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেছিলেন। মাদাম কুরি যেই তেজস্ক্রিয় মৌলটি আবিষ্কার করেছিলেন তার নাম পোলোনিয়াম, আর ওনার হাজবেন্ড পিয়ের কুরি যেই তেজস্ক্রিয় মৌলটি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে রেডিয়াম। সাধারণত প্রথম যে তেজস্ক্রিয় মৌল সম্পর্কে আমরা আলোচনা করব সেটি ইউরেনিয়াম, কিন্তু এই মাদাম কুরি দ্বারা আবিষ্কৃত তেজস্ক্রিয় মৌল পোলোনিয়াম এটি কিন্তু এই ইউরেনিয়ামের থেকে কয়েকশো গুণ বেশি পরিমাণে তেজস্ক্রিয়তা প্রদর্শন করে, আর রেডিয়াম কিন্তু এই ইউরেনিয়ামের থেকে কয়েক হাজার গুণ বেশি তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তাহলে দেখে নেওয়া যাক কয়েকটি তেজস্ক্রিয় মৌলের হচ্ছে নাম। এবার কোন কোন মৌলগুলো তেজস্ক্রিয় মৌল হবে? না, যাদের ভর সংখ্যা মনে রাখতে হবে 210 অপেক্ষা সাধারণত বেশি হয় সেই সমস্ত মৌলগুলি কিন্তু তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে। বাট এটা কিন্তু অ্যাবসলিউট নয়। কিছু কিছু আমরা দেখব এখানে হালকা ভর সংখ্যা বিশিষ্ট মৌল আছে যারাও কিন্তু এই তেজস্ক্রিয়তা দেখায়। যেমন কার্বনের কথা ভাবো, কার্বনের নরমাল হচ্ছে ফর্মুলা কি, সি, এর ভর সংখ্যা হচ্ছে 12 আর পারমাণবিক সংখ্যা 6, তাহলে কি লেখা হয় C12
নিচে 6, এটি কিন্তু তেজস্ক্রিয়তা দেখায় না। কিন্তু কার্বনের একটি আইসোটোপ যেটাকে বলা হয় C14-6, মানে ভর সংখ্যা 14 আর পারমাণবিক সংখ্যা 6, এটি কিন্তু তেজস্ক্রিয়তা দেখায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু হালকা মৌল আছে যারা কিন্তু তেজস্ক্রিয়তা দেখায়। তাহলে এটাকে আমরা একটা চার্টের আকারে কি করতে পারি, আমরা প্রথমেই কয়েকটি তেজস্ক্রিয় মৌলের উদাহরণ লিখি। তাহলে তেজস্ক্রিয়তা আমরা এখন পড়ছি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। আর যে সমস্ত মৌলরা এই তেজস্ক্রিয়তা প্রদর্শন করে তাদেরকে বলা হবে তেজস্ক্রিয় মৌল। কয়েকটা উদাহরণের নাম আমি তোমাদেরকে বলছি। ইউরেনিয়াম, এগুলোর সংকেত কিন্তু মনে রাখতে হবে। ইউরেনিয়াম, ইউরেনিয়ামের তোমাদের পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা দুটোই মনে রাখতে হবে। ইউরেনিয়াম 92, ওপরে 238 ইউরেনিয়াম। তারপর থোরিয়াম, থোরিয়ামের সংকেত TH। রেডিয়াম, রেডিয়ামের সংকেত RA। পোলোনিয়াম, PO। প্লুটোনিয়াম, PU। এরকম অনেক তেজস্ক্রিয় মৌল কিন্তু আছে যাদের ভর সংখ্যা প্রত্যেকেরই কিন্তু, এগুলো আমরা যা লিখলাম সবই 210-এর উপরে। এবার কিছু হালকা মৌলের নাম মনে রাখতে হবে, হালকা পরমাণুর নাম যারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তার মধ্যে একটি হলো কার্বনের আইসোটোপ C14-6, এই কার্বনের আইসোটোপ। আরেকটা মনে রাখবে তোমরা, যেটা পটাশিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, ভর সংখ্যা যেটা হয় 40। এইটা দেখো হালকা দুটো। তাহলে এইগুলো সব গেল ভারী, আর এই দুটো হালকার এক্সাম্পল। ভারী ভর সংখ্যা বিশিষ্ট আর এটা হালকা ভর সংখ্যা বিশিষ্ট মৌলের মধ্যে যাদের তেজস্ক্রিয়তা দেখা যায়। এবার আমরা প্রথমেই জানবো এই যে তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয়, এই তেজস্ক্রিয় রশ্মিগুলোর একটা কিন্তু বেসিক প্রপার্টি আছে যাদের, যেগুলো প্রত্যেকের মধ্যে কমন। প্রথমেই আমরা এই কমন প্রপার্টিগুলোর মধ্যে 1 নম্বর প্রপার্টি দেখব যে এই তেজস্ক্রিয় রশ্মিগুলি কিন্তু ভেদন ক্ষমতা সম্পন্ন। তাহলে যে কোনো তেজস্ক্রিয় রশ্মি, 3 প্রকারের তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে আমরা আলোচনা করব, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। সেগুলোর ইন ডিটেল আমরা একটু পরেই আলোচনা করব। তো যাই হোক, সেই সমস্ত রকমের তেজস্ক্রিয় রশ্মির 1 নম্বর বৈশিষ্ট্য ভেদন ক্ষমতা। প্রত্যেক প্রকার তেজস্ক্রিয় রশ্মি কিন্তু পাতলা কাগজ বা পাতলা কোনো অ্যালুমিনিয়ামের শীট এরা কিন্তু ভেদ করে চলে যেতে পারে। 2 নম্বর বৈশিষ্ট্য, এভরি রেডিও অ্যাক্টিভ রে, মানে প্রত্যেক প্রকার তড়িৎ, প্রত্যেক প্রকার এই যে তেজস্ক্রিয় রশ্মি এরা কিন্তু তাপ, চাপ, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র কোনো কিছু দ্বারা এরা কিন্তু প্রভাবিত হয় না। তাপ দ্বারা, চাপ দ্বারা, তড়িৎ ক্ষেত্র দ্বারা, চুম্বক ক্ষেত্র দ্বারা কোনো কিছু দ্বারা এরা কিন্তু প্রভাবিত হয় না। এবার আরেকটা বৈশিষ্ট্য কি? আরেকটা বৈশিষ্ট্য এই যে তেজস্ক্রিয়তা, পরীক্ষায় কোশ্চেনটা অনেক সময় দিয়ে থাকে যে তেজস্ক্রিয়তা কোট আন কোট এরকম করে দেয় যে তেজস্ক্রিয়তা নিউক্লিয়াসের ঘটনা, এরকম ভাবে কোশ্চেনটা দেয়, তেজস্ক্রিয়তা নিউক্লিয়াসের ঘটনা ব্যাখ্যা করো। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়াসের ঘটনা ব্যাখ্যা করো। এটা আমরা কি করে ব্যাখ্যা করব না, তেজস্ক্রিয় মৌলগুলি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যখন যৌগ গঠন করে তখন এদের রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটলেও কিন্তু কোনো রকম তেজস্ক্রিয়তার পরিবর্তন ঘটে না। মানে এদের রাসায়নিক ধর্ম পাল্টে গেছে কিন্তু তাও কিন্তু এরা তেজস্ক্রিয়তা প্রদর্শন করছে। এবার ভেবে দেখো, রাসায়নিক বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে থাকে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে মৌলের ইলেকট্রনগুলো, বা কোনো একটি মৌলের যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসের উপর কিন্তু সেই মৌলটির রাসায়নিক ধর্ম নির্ভর করে থাকে। এবার যখন ওই তেজস্ক্রিয় মৌলগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে
তার সম্পূর্ণ রাসায়নিক ধর্মটাকে পরিবর্তিত করে দিচ্ছে। তার মানে কি, ইলেকট্রন বিন্যাসটাকে পরিবর্তিত করে দিচ্ছে। এবার এই ইলেকট্রন বিন্যাসটাকে পরিবর্তিত করার পরও এদের তেজস্ক্রিয়তার কোনো রকম পরিবর্তন ঘটছে না। তার মানে হচ্ছে এই তেজস্ক্রিয়তাটা মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস দ্বারা নিয়ন্ত্রিত হয় না। কোনো রকম ইলেকট্রনের এখানে কিন্তু ভূমিকা হচ্ছে নেই। তাহলে কার ভূমিকা আছে? ভূমিকা হচ্ছে ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত কণাগুলো। আর এই নিউক্লিয়াসে উপস্থিত কণাগুলোকে বলা হয় একত্রে নিউক্লিয়ন। নিউক্লিয়নের মধ্যে দুটো আমরা এখন করব, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এই দুটোকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। এই সম্পূর্ণ ধারণা থেকে আমরা জানতে পারি যে তেজস্ক্রিয়তা যে কোনো মৌলের একটি নিউক্লিয়াসের ঘটনা। এটি কিন্তু কখনোই ওই মৌলটির ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনের সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হবে না। যদি নিয়ন্ত্রিত হতো তাহলে মৌলটির রাসায়নিক পরিবর্তন হওয়ার পরে তেজস্ক্রিয়তারও কিন্তু পরিবর্তন হতো, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো রকম তেজস্ক্রিয়তার পরিবর্তন ঘটছে না। এবার আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, তেজস্ক্রিয়তাটা কিন্তু কোনো মৌলের নিজস্ব ধর্ম নয়। পরীক্ষায় কোশ্চেন দেয় যে তেজস্ক্রিয়তা কোনো মৌলের নিজস্ব ধর্ম নয়, কোট আনকোট ব্যাখ্যা করে। দেখো, কার্বনের ক্ষেত্রে ভাবো, কার্বনের তো এইটা একটা আইসোটোপ, কিন্তু কার্বনের হচ্ছে নরমাল যে আইসোটোপটা সেটার সংকেত কি? সেটার সংকেত হচ্ছে C612। এটা তো হচ্ছে কার্বনের হচ্ছে নরমাল সাধারণ যে আইসোটোপ, কিন্তু এটা তো হচ্ছে দেখো কোনো রকম তেজস্ক্রিয়তা প্রদর্শন করছে না, এইটা তেজস্ক্রিয়তা প্রদর্শন করছে। তার মানে কি, তেজস্ক্রিয়তা কোনো মৌলের নিজস্ব ধর্ম নয়। তেজস্ক্রিয়তা কোনো মৌলের একটি নির্দিষ্ট আইসোটোপের ধর্ম। কারণ কোনো একটি মৌলের সমস্ত আইসোটোপগুলোই তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে এমন কোনো রকম বাধ্যতামূলক নেই। কিছু কিছু মৌলের আইসোটোপ আছে যারা হালকা ভরযুক্ত হওয়া সত্ত্বেও তারা কিন্তু তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তাহলে এর থেকে আমরা জানতে পারি যে তেজস্ক্রিয়তা কিন্তু কোনো রকমই কোনো মৌলের নিজস্ব ধর্ম নয়, বরং এটাকে বলা যেতে পারে তেজস্ক্রিয়তা একটি মৌলের আইসোটোপের ধর্ম। আর এই তেজস্ক্রিয়তা সম্পর্কে হচ্ছে প্রথম যে হচ্ছে আবিষ্কার, যিনি আবিষ্কার করেছিলেন, যিনি হচ্ছেন সর্বপ্রথম কাজ করেছিলেন, সেই বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, বিজ্ঞানী বেকারেল। 1896 খ্রিস্টাব্দে এক্স-রে ও এই এক্স-রে সাহায্যে যে প্রতিপ্রভা সৃষ্টি হয় সেই সংক্রান্ত হচ্ছে বিভিন্ন রকমের সম্পর্ক খোঁজার তাগিদে এটি আনএক্সপেক্টেডলি কিন্তু আবিষ্কার হয়ে গেছিল। পরীক্ষার সময় কোশ্চেন দিতে পারে যে সর্বপ্রথম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে, সেটি কিন্তু হবে বেকারেল। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু 4টে কোশ্চেন সম্পর্কে আলোচনা করলাম, যে 4টে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা কিন্তু খাতায় এগুলো কিন্তু লিখবে। 1 নম্বর কোশ্চেন দেখলাম তেজস্ক্রিয়তা বলতে কি বুঝি। 2 নম্বর কোশ্চেন দেখলাম তেজস্ক্রিয় মৌল কাকে বলে। 3 নম্বর দেখলাম কিছু তেজস্ক্রিয় মৌলের উদাহরণ, সেই তেজস্ক্রিয় মৌলের মধ্যে দেখলাম ভারী ভর সংখ্যা বিশিষ্ট কিছু তেজস্ক্রিয় মৌল, কিছু হালকা ভর সংখ্যা বিশিষ্ট তেজস্ক্রিয় মৌল। তারপর দেখলাম তেজস্ক্রিয় রশ্মির কিছু বৈশিষ্ট্য, 3টি বৈশিষ্ট্য দেখেছি আমরা। একটা ভেদন ক্ষমতা দেখেছি, একটা কোনো কিছু দ্বারা বিক্ষেপিত হয় না, তাপ, আলো, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। আর 3 নম্বর বৈশিষ্ট্য দেখলাম যে তেজস্ক্রিয়তা মৌলের নিউক্লিয়াসের ঘটনা। এরপরে আমরা একটা কোশ্চেন সম্পর্কে আলোচনা করলাম যে কোনো মৌলের তেজস্ক্রিয়তার মানে কোনো তেজস্ক্রিয়তা কোনো মৌলের নিজস্ব ধর্ম নয় কেন না, সেটা আমরা দেখলাম যে মৌলের সমস্ত মৌলগুলির আইসোটোপই তেজস্ক্রিয় হবে এমন কোনো ব্যাপার নেই। কিছু কিছু আইসোটোপ তেজস্ক্রিয়তা প্রদর্শন করে বলে এটাকে বলা হয় মৌলের আইসোটোপের ধর্ম, কোনো মৌলের নিজস্ব ধর্ম নয়। আর তেজস্ক্রিয়তা সম্পর্কে প্রথম যিনি কাজ করেছিলেন, যিনি আবিষ্কার করেছিলেন এই তেজস্ক্রিয়তা, তার নাম হচ্ছে বেকারেল। অবশ্যই খাতায় এনার নামটা লিখে রাখবে, এমসিকিউতে কিন্তু এই কোশ্চেনটা আসে। এবার আমরা কিন্তু আস্তে আস্তে ইন ডিটেলে হচ্ছে ঢুকবো 3 প্রকার এই তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে একটি সম্পূর্ণ পরিষ্কার ধারণা। এদের কি বৈশিষ্ট্য, এদের কি বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য, কার কোন বৈশিষ্ট্যটা বেশি প্রাধান্যযুক্ত, কার সিম্বল কি, এভরিথিং। দেখো, আমাদের এই তেজস্ক্রিয় রশ্মির মধ্যে 3 প্রকারের তেজস্ক্রিয় রশ্মি আমাদের পৃথিবী পৃষ্ঠে এখনো অবধি কিন্তু আবিষ্কৃত হয়েছে।
একটার নাম আলফা রশ্মি, একটার নাম বিটা রশ্মি, আরেক প্রকার হচ্ছে রশ্মির নাম গামা রশ্মি। এই তিন প্রকার রশ্মির আমরা তুলনামূলক একটা আলোচনা করব, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং মনে রাখতেও অবশ্যই সুবিধা হবে। প্রথমে আমরা মনে রাখবো বা প্রথমে আমরা পড়বো এই যে তিন প্রকার রশ্মি, এই তিন প্রকার রশ্মির প্রকৃতি সম্পর্কে, মানে কিরকম। আলফা রশ্মি মনে রাখতে হবে এটি একটি ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত। বিটা রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত। আর গামা রশ্মি কোন রকম আধান এটি বহন করে না। এটি কিরকম রশ্মি? এটি একটি তড়িৎ চুম্বকীয় রশ্মি, যাকে ইংলিশে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। খুবই তরঙ্গ দৈর্ঘ্য এর কম, প্রায় 0.1 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে দেখো, প্রথম আমরা যেই বৈশিষ্ট্যগুলো লিখলাম সেগুলো লেখা যাক। আলফা রশ্মি, বিটা রশ্মি ও তার সাথে আমরা গামা রশ্মি তুলনামূলক আলোচনা, ধর্মের আলোচনা করছি। তাহলে প্রথমেই আলফা রশ্মি, তারপর বিটা রশ্মি, তারপর গামা রশ্মি। আলফা রশ্মির প্রকৃতি বললাম কি না, এটি একটি ধনাত্মক। তাহলে 1 নম্বর পয়েন্ট কি হবে? এটি একটি ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত। বিটা রশ্মি কি হবে না, ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত। তাহলে বিটা রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত। আর গামা রশ্মি কি হবে? ধনাত্মক কণা, ঋণাত্মক কণা, এটি একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তোমরা কিন্তু সবাই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে জানো, তোমরা ইলেকট্রোম্যাগনেটিজমে পড়েছো কাকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হয়। আর এর তরঙ্গ দৈর্ঘ্য হয় খুবই কম, তাও আমি লিখে দিচ্ছি। তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, ল্যামডা হয় 0.1 আর্মস্ট্রং। তাহলে গামা রশ্মিকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় না, গামা রশ্মি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, প্রায় 0.1 আর্মস্ট্রং এরকম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার আমরা যেটা পড়বো সেটা এই আলফা রশ্মির আধান সম্পর্কে আমরা পড়বো, বিটা রশ্মির আধান আর গামা রশ্মির আধান। আলফা রশ্মির আধান একটি প্রোটনের আধানের দ্বিগুণ, মানে প্রোটনের আধান যা হয় তার থেকে দ্বিগুণ পরিমাণ হয় আলফা রশ্মি। বিটা রশ্মির আধান হয় ইলেকট্রনের আধানের সমান। আর গামা রশ্মি আমরা দেখতেই পেলাম নিস্তড়িত, কোন রকম আধানই নেই। এবার ভেবে দেখো, ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান কিন্তু পরস্পরের সমান হয়। তাহলে এবার প্রোটনের আধান আমরা কত জানি? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবার এখানে আমরা কি বলছি? একটি প্রোটনের আধানের দ্বিগুণ, মানে 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এখন আমরা যেটা লিখছি সেটা আধান। কত আধান হবে? 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা কার ডবল না, একটি প্রোটনের আধানের ডবল, প্রোটনের আধানের দ্বিগুণ। এর আধান ইলেকট্রনের আধানের সমান। তাহলে ইলেকট্রনের আধান কত? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর এর কোনো আধানই নেই, তাহলে নিস্তড়িত। এবার আমরা পড়বো ভর, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ভর মনে রাখতে হবে, আলফা রশ্মির প্রতিটি কণার ভর একটি প্রোটনের ভরের 4 গুণ, একটি প্রোটনের ভরের 4 গুণ, বা অন্যভাবে বলা যেতে পারে প্রতিটি আলফা কণার মধ্যে 2টি প্রোটন ও 2টি নিউট্রন বর্তমান থাকে। এবার আমরা জানি সাধারণত প্রোটন আর নিউট্রনের ভর কাছাকাছি কিছুটা, সেই জন্য বলা হয় যে এটি প্রোটনের ভরের 4 গুণ। কিন্তু আসলে মনে রাখবে 2টি প্রোটন আর 2টি নিউট্রন। আর এর ভরটা কত দাঁড়ায়? প্রায়
4.005 ইউ। ইউ মানে অ্যাটমিক মাস ইউনিট, যেটাকে পারমাণবিক ভর একক বলা হয়। এটাকে ক্লাস 9 এ তোমরা পড়েছিলে, আমু এরকম ভাবে দেখো পড়েছিলে, স্মল এ এম ইউ, অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক। আর এর হচ্ছে তোমরা মনে রাখবে, আচ্ছা 00 একটু ভুল বললাম, 0015 0015 আমু। আর এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হচ্ছে যে প্রোটনের ভরের 4 গুণ, প্রোটনের ভরের 4 গুণ। আরেকটা কথা এখানে মনে রাখতে হচ্ছে, দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন নিয়ে হচ্ছে একটি আলফা কণা গঠিত হয়। ইলেকট্রনের ভর হচ্ছে কত হবে, ইলেকট্রনের ভর মানে বিটা কণার হচ্ছে প্রতিটি কণার ভর কত হবে, ইলেকট্রনের যা ভর তাই হচ্ছে বিটা কণার প্রতিটি কণার ভর হবে। কত হয়, 9.1 ইন্টু 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। আর এর হচ্ছে কোন রকম ভর নেই। নেক্সট হচ্ছে আমরা যেটা পড়বো, আরো দুটো পয়েন্ট পড়বো, সেই দুটো পয়েন্ট হচ্ছে পরস্পরের সম্পূর্ণ বিপরীত। প্রথম পয়েন্টটা যেটা পড়বো সেটা হচ্ছে ভেদন ক্ষমতা। তারপরের পয়েন্ট যেটা পড়বো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, মানে কোনো গ্যাসের মধ্যে দিয়ে ওই রশ্মিটি যদি যায় তাহলে গ্যাসটাকে আয়নিত করার কার ক্ষমতা বেশি। মনে রাখবে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি এর, গামা রশ্মি, আর গ্যাসকে আয়নিত করার সবচেয়ে ক্ষমতা বেশি আলফা রশ্মি। তাহলে ভেদন ক্ষমতা অনুযায়ী যদি আমি বড় থেকে ছোট সাজাই তাহলে সবচেয়ে আগে আসবে হচ্ছে গামা, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে আলফা। মানে সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা, এটা হচ্ছে কি অনুযায়ী, এটা ভেদন ক্ষমতা অনুযায়ী। এবার ভেদন ক্ষমতা মানে কতটা হচ্ছে পাত মোটা এটা মধ্যে দিয়ে যেতে পারবে, মানে কতটা মোটা পাতের মধ্যে দিয়ে এটা যেতে পারবে। তাহলে এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম, কম ভেদন ক্ষমতা। কত ভেদন ক্ষমতা, এটা মাত্র হচ্ছে বলতে পারো 0.02 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পাতকে ভেদ করতে পারে। এর ভেদন ক্ষমতা এর থেকে বেশি কিন্তু এর থেকে কম। তাহলে কি হবে না, এর হচ্ছে মোটামুটি ওই 5 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পাতকে হচ্ছে ভেদ করে যেতে পারে। আর এই গামা রশ্মি যেটি সবচেয়ে তীব্র, প্রায় বিরাট মোটা মোটা হচ্ছে কংক্রিটের দেওয়াল ভেদ করেও যেতে পারে, আমাদের শরীর তো হচ্ছে ছেড়েই দাও। আর সবচেয়ে ক্ষতিকারক এই গামা রশ্মি, যেটা চার্নোবিল দুর্ঘটনায় বেরিয়েছিল, চার্নোবিল যে হচ্ছে রিঅ্যাক্টর ছিল সেখান থেকে নির্গত হয়েছিল, যার জন্য অনেক লোকের প্রাণহানি হয়েছিল। এটি প্রায় 100 সেন্টিমিটার অ্যালুমিনিয়ামের পাতকে ভেদ করতে পারে, আবার 8 সেন্টিমিটার সীসা পাতকে হচ্ছে ভেদ করে যেতে পারে। সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা, আর এর বেগও সবচেয়ে বেশি। মনে রাখবে গামা রশ্মির পরের পয়েন্টটা আমার আর লেখার জায়গা নেই, অবশ্যই খাতে লিখে রাখবে। গামা রশ্মির বেগ সবচেয়ে বেশি, প্রায় আলোর বেগের অনুরূপ, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে আলোর বেগের থেকে কিছুটা কম, আর এটি হচ্ছে সর্বনিম্ন বেগ সম্পন্ন, মানে আলোর বেগের 1/10, এটা আলোর বেগের থেকে কিছুটা কম, আর এটা হচ্ছে আলোর বেগের প্রায় একই রকম বেগে যায়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার আমরা যেটা দেখছি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, সবচেয়ে বেশি গ্যাসকে আয়নিত করতে পারে, সবচেয়ে বেশি আয়নিত গ্যাসকে করতে পারে। তাহলে এটাকে যদি আমরা সাজাই, কিভাবে সাজাবো, আলফা বিটা গামা, আর এর হচ্ছে কম আর এটা হচ্ছে সবচেয়ে কম। তাহলে এই গেল হচ্ছে কতগুলো মেজর ডিফারেন্স বিটুইন দা আলফা পার্টিকেল, গামা পার্টিকেল এন্ড দ্য বিটা পার্টিকেল। এইগুলো প্রত্যেকটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট।
এবার আমাদেরকে মনে রাখতে হবে এই আলফা রশ্মি, বিটা রশ্মি ও গামা রশ্মিগুলোকে কি দিয়ে চিহ্নিত করা হয়। গামা রশ্মিকে হচ্ছে এটা দিয়ে চিহ্নিত করা হয়, গামা হচ্ছে চিহ্ন দিয়ে, কিন্তু আলফা ও বিটা রশ্মিকে হচ্ছে চিহ্নিত করার জন্য দুটি সাইন আছে, অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। আলফা রশ্মিকে চিহ্নিত করার জন্য যে সাইনটা, যেটা হচ্ছে হিলিয়াম, He, উপরে 2, উপরে 4 আর নিচে হচ্ছে 2, মানে আলফা রশ্মি আসলে প্রকৃতপক্ষে হিলিয়াম কণার স্রোত। ভেবে দেখো, দুটি প্রোটন দুটি নিউট্রন, হিলিয়ামের তাই হয়। আর বিটা রশ্মি ইলেকট্রনের স্রোত, তাহলে হচ্ছে কিভাবে হচ্ছে বলা হবে, ইলেকট্রনের কোনো ভর থাকে না, তাই হচ্ছে 0 আর এখানে -1। এইভাবে হচ্ছে বিটা কণাকে হচ্ছে প্রকাশ করা, He42, আর বিটা কণাকে হচ্ছে ইলেকট্রন, E উপরে হচ্ছে 0 যেহেতু হচ্ছে কোনো মাস নেই, আর ইলেকট্রনের নিচে -1 যেহেতু হচ্ছে চার্জ -1। বুঝতে পারলে? এবার এখানে আমরা হচ্ছে কয়েকটা অঙ্ক করব, যে অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব ট্রিকি কোশ্চেন হচ্ছে দিয়ে থাকে, যেগুলো হচ্ছে আমরা দেখব। এই অঙ্কগুলো করার আগে প্রথমেই হচ্ছে আমাদেরকে দুটো সূত্র হচ্ছে মনে রাখতে হবে, যেই দুটো সূত্র কিন্তু অঙ্কগুলো করতে গেলে আমাদের কাজে লাগে। সেই সূত্রগুলো কি কি না, একটি মৌলের পরমাণু থেকে যদি আলফা কণা নির্গত হয়, তাহলে ওই মৌলের পরমাণুটির ভর সংখ্যা 4 একক হ্রাস পাবে এবং পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পাবে। বুঝতে পারলে? যে আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে 4 একক হ্রাস পাবে ভর সংখ্যা, একটা আলফা কণা বেরোলে, আর যদি একটা আলফা কণা বেরোয় তাহলে হচ্ছে পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পাবে। বিটা কণা যদি হচ্ছে একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়, তাহলে ভর সংখ্যার কোনো রকম পরিবর্তন হবে না, পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। গামা রশ্মি যদি নির্গত হয় তাহলে কখনোই এর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা কিছুই পরিবর্তিত হবে না। তাহলে গামা রশ্মি কখন নির্গত হয় না, কোনো একটি মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি ও বিটা রশ্মি নির্গত হয়ে যাওয়ার পর ওই পরমাণু নিউক্লিয়াসটি কিন্তু উত্তেজিত অবস্থায় থাকে, ওই উত্তেজিত অবস্থায় গামা রশ্মি নির্গত হয়। পরীক্ষায় কোশ্চেন দেয় যে একটি পরমাণু নিউক্লিয়াস থেকে গামা রশ্মি কখন নির্গত হয়, না আলফা রশ্মি বিটা রশ্মি নির্গত হয়ে যাওয়ার পর উত্তেজিত পরমাণু নিউক্লিয়াসটি থেকে গামা রশ্মি নির্গত হয়। তাহলে দেখো, দুটো এখানে বললাম যে আলফা হচ্ছে বেরোলে কি হবে আর বিটা বেরোলে হচ্ছে কি হবে। এর আগে আমাদেরকে জানতে হবে কাকে জনক পরমাণু বলা হয় আর কাকে হচ্ছে দুহিতা পরমাণু বলা হয়। একটা হচ্ছে জনক পরমাণু আর একটা হচ্ছে দুহিতা পরমাণু। জনক আর একটা হচ্ছে দুহিতা। জনক পরমাণু মানে কোনো একটি মৌলের পরমাণুর নিউক্লিয়াসে তেজস্ক্রিয় যে হচ্ছে বিঘটন ঘটার পূর্বের অবস্থাকে বলা হবে জনক পরমাণু। আর ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসটি থেকে তেজস্ক্রিয় বিঘটন হওয়ার পরে যেই মৌলটি উৎপন্ন হলো বা যেই মৌলের পরমাণুটি উৎপন্ন হলো সেটিকে বলা হবে দুহিতা পরমাণু। তাহলে বুঝতে পারলে জনক আর দুহিতা কাকে বলে। জনক পরমাণু মানে, আবার বলছি, তেজস্ক্রিয় বিঘটন ঘটার পূর্বে উপস্থিত ওই তেজস্ক্রিয় মৌলটির পরমাণুকে বলা হবে জনক পরমাণু। তেজস্ক্রিয় বিঘটন হওয়ার পরে নতুন যে মৌলের পরমাণু নিউক্লিয়াসটি উৎপন্ন হলো সেই মৌলের পরমাণু নিউক্লিয়াসটিকে বলা হবে দুহিতা পরমাণু। তাহলে অবশ্যই সংজ্ঞা দুটো তোমরা খাতায় লিখবে। এবার আমি যেটা বললাম যে একটি হিলিয়াম কণা যদি, মানে একটা আলফা কণা যদি নির্গত হয়, একটা আলফা কণা নির্গত হলে ওর পারমাণবিক সংখ্যা 2 একক কমবে, ভর সংখ্যা 4 একক কমবে। তাহলে হচ্ছে ভর সংখ্যাকে আমরা a দিয়ে প্রকাশ করি আর হচ্ছে পারমাণবিক সংখ্যাকে আমরা z দিয়ে প্রকাশ করি। তাহলে এই ভর সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা, z টা পারমাণবিক সংখ্যা, তাহলে a হয়ে যাবে -4 আর z হয়ে যাবে -2। আর বিটা কণা যদি নির্গত হয়, বিটা কণা নির্গত হলে কোন রকম হচ্ছে ভর সংখ্যার পরিবর্তন হবে না, ভর সংখ্যা হচ্ছে এই থাকবে, পারমাণবিক সংখ্যা z+1 হয়ে যাবে, 1 হচ্ছে বেড়ে যাবে। তাহলে এখানে আমার কি বেরোচ্ছিল, আলফা কণা বেরিয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে আমার বিটা কণা বেরিয়ে যাচ্ছে। এই দুটো কিন্তু রুল তোমাকে মনে রাখতে হবে। এবার পরীক্ষায় কিভাবে কোশ্চেন দেবে
দেখো পরীক্ষা আমি একটা হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মনে করো হচ্ছে করিয়ে দেখাচ্ছি যে কিভাবে হবে। মনে করো ইউরেনিয়াম, সব তো সোজা দিয়ে দেখাচ্ছি, ইউরেনিয়াম 238 92 বললো এরকম একটা হচ্ছে মৌলের পরমাণু থেকে যদি একটা আলফা কণা নির্গত হয় তাহলে উৎপন্ন মৌলটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত হবে। কি বলেছে, এখান থেকে একটা আলফা কণা নির্গত হয়েছে, তাহলে একটা আলফা কণা নির্গত হলে আমার দুটো জিনিস এখানে উৎপন্ন হবে, একটা তো আলফা কণা উৎপন্ন হবে, একটা আলফা কণা বেরিয়েছে, তাহলে এখানে আমার উপরে কত কমবে, 4 কমবে, আর নিচে কত কমবে, 2 কমবে। তাহলে যেই মৌলটা উৎপন্ন হবে সেই মৌলটার নাম আমি জানি না, এক্স, এর উপরে হবে হচ্ছে 234 আর নিচে হবে হচ্ছে 80। এবার যদি বলতো দুটো আলফা কণা নির্গত হয়েছে, দুটো আলফা কণা নির্গত হলে তাহলে আমরা কি করতাম, U3892 যদি বলতো দুটো আলফা কণা 2He, তাহলে হচ্ছে উপরে কত কমতো, 8 কমতো, তাহলে x 230, নিচে কত কমতো, 4 কমতো। আচ্ছা সরি, এখানে আমরা ভুল লিখেছি, 90 হবে আর এখানে হচ্ছে 80। তাহলে বুঝতে পারলে কিভাবে আলফা কণা নির্গত হওয়ার পর যেই মৌলটি উৎপন্ন হবে তার ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা আমরা বার করতে পারবো। এবার যদি বিটা কণা হতো, যদি এখান থেকে U23892 যদি বলতো একটা বিটা কণা নির্গত হয়েছে, মানে হচ্ছে ইলেকট্রন উপরে 0 -1, তাহলে এখানে আমার কি হবে, উপরে এটা 230 থেকে যাবে কিন্তু নিচে 92টা 93 হয়ে যাবে। যদি বলতো দুটো বিটা কণা নির্গত হয়েছে তাহলে এই 93টা হয়ে যেত X23894, যদি হচ্ছে বলতো দুটো বিটা কণা নির্গত হয়েছে। তাহলে বুঝতে পারলে কিভাবে আলফা কণা ও বিটা কণা নির্গমনের ফলে উৎপন্ন মৌলটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা আমরা জানতে পারি। এবার দেখো যদি মৌলটার মধ্যে ভেবে দেখো, যদি আলফা কণা বিটা কণা দুটো একসাথে দিত, মানে কোশ্চেনটা পরীক্ষায় যদি এরকমের ট্রিকি কোশ্চেন দিত, যদি পরীক্ষায় বলতো এই মৌলটি থেকে ইউরেনিয়াম 23892 এই মৌলটি থেকে দুটি আলফা কণা নির্গত হলো ও একটি বিটা কণা নির্গত হলো, তাহলে উৎপন্ন মৌলটির সংকেত কি হবে। পরীক্ষায় মাধ্যমিকে ডেফিনেটলি আসে, এবছর এরকম একটা কোশ্চেন এসেছিল। বলছে কি এখান থেকে কি নির্গত হয়েছে, দুটো আলফা কণা প্লাস একটা বিটা কণা। এবার আমরা ভাবি আগে দুটো আলফা কণার জন্য হচ্ছে কি হয়, দুটো আলফা কণার জন্য হচ্ছে দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে 4 কমবে আর হচ্ছে ভর সংখ্যা কত কমবে, 8 কমবে, কারণ একটা আলফা কণার জন্য 4 কমে, তাহলে দুটো আলফা কণার জন্য 8 কমবে। তাহলে যদি শুধু দুটো আলফা কণা নির্গত হতো তাহলে কি দাঁড়াতো আমার, তাহলে হচ্ছে আমার দাঁড়াতো এই রকম হচ্ছে একটা ফর্মুলা দাঁড়াতো, x উপর থেকে 8 কমে যেত 230 আর নিচ থেকে 4 কমে যেত 80। কিন্তু আমার এটাতে শেষ নয়, আমার আবার একটা বিটা কণাও নির্গত হয়েছে, তাহলে এবার একটা বিটা কণা নির্গত হওয়াতে এর এইটা খালি 1 বেড়ে যাবে, তাহলে 230 তাহলে বুঝতে পারলে এরকমই কিন্তু ডিফারেন্ট নাম্বার দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে দিতে পারে, যে 2 এর জায়গায় 4টে আলফা কণা নির্গত হলো, দুটো বিটা কণা নির্গত হলো, এরকমই কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলো কিন্তু করতে পারবো। এবার আমরা দেখব হচ্ছে কিছু কিছু ব্যবহার, তেজস্ক্রিয় মৌলের কিছু ব্যবহার যেগুলো হচ্ছে আমরা সাধারণত দেখে থাকি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 3টি জায়গায় আমরা তেজস্ক্রিয় মৌলের ব্যবহার দেখব, একটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রে, একটা দেখব হচ্ছে পৃথিবীর বয়স নির্ণয়ে, আরেকটি ব্যবহার দেখব হচ্ছে আমরা কোন জীবাশ্মের বয়স নির্ণয়। তাহলে এই 3টি পয়েন্টের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের তেজস্ক্রিয় মৌলগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হবে। প্রথমেই হচ্ছে আমরা দেখব চিকিৎসা ক্ষেত্রে কোন কোন হচ্ছে তেজস্ক্রিয় মৌলগুলি ব্যবহার হয়। তাহলে 1 নম্বর দেখছি আমরা চিকিৎসা ক্ষেত্রে, মেডিকেল ফিল্ডে। এই চিকিৎসা ক্ষেত্রে আবার 3টে আমরা সাব ডিভিশনের মধ্যে হচ্ছে দেখব। একটা দেখব হচ্ছে ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য, পরীক্ষায় কিন্তু এরকম স্পেসিফিক পয়েন্ট করে দেবে যে কোন ক্ষেত্রে কি হচ্ছে তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হয়। ক্যান্সার কোষকে হচ্ছে ধ্বংস করার জন্য কি কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হয়,
তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে লিউকেমিয়া, মানে হচ্ছে এটাকে ব্লাড ক্যান্সার বলা হয়, ও ব্রেন টিউমার। তাহলে নেক্সট দেখছি আমরা লিউকেমিয়া, লিউকেমিয়া যেটা ব্লাড ক্যান্সার বা ব্রেন টিউমার, সেখানে কি ব্যবহৃত হবে। আরেকটা হচ্ছে আমরা দেখব গয়টার বা গলগণ্ড, গলার থাইরয়েড গ্রন্থি যদি হচ্ছে ফুলে যায়, তোমরা হচ্ছে পড়েছো, তাহলে গলগণ্ড তে কি তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হবে। প্রথমের ক্ষেত্রে যেই তেজস্ক্রিয় মৌলটা ব্যবহার হয় সেটা কোবাল্ট। কোবাল্টের এখানে কিন্তু প্রত্যেকটার ভর সংখ্যা এখানে বলতে হবে, কারণ সমস্ত কোবাল্ট কিন্তু হচ্ছে তেজস্ক্রিয় মৌল নয়। কোবাল্টের একটি নির্দিষ্ট আইসোটোপ তেজস্ক্রিয়তা দেখায়। কোন আইসোটোপ? যার হচ্ছে ভর সংখ্যা 60। লিউকেমিয়া ব্লাড টিউমারের ক্ষেত্রে যে ধরনের তেজস্ক্রিয় মৌল ব্যবহৃত হয় সেটি হচ্ছে ফসফরাস, P32। ফসফরাসেরও একটি নির্দিষ্ট আইসোটোপ, সমস্ত ফসফরাস নয়। গলগণ্ডর ক্ষেত্রে আয়োডিন। কোন আয়োডিন? I131। এই গেল চিকিৎসা ক্ষেত্রে। এরপর হচ্ছে আমরা দেখব পৃথিবীর বয়স নির্ণয়। পৃথিবীর বয়স নির্ণয়ে দুটো তেজস্ক্রিয় মৌলের মধ্যে হচ্ছে অনুপাত দেখা হয়। দুটো তেজস্ক্রিয় মৌল না, একটা তেজস্ক্রিয় মৌল আর একটা হচ্ছে কম তেজস্ক্রিয় মৌল। একটা হচ্ছে ইউরেনিয়াম আর একটা হচ্ছে সীসা। এই দুটির হচ্ছে অনুপাত দেখা হয়। এবার তোমাদেরকে এখানে একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন মনে রাখতে হবে, যে শর্ট কোশ্চেনটা পরীক্ষায় হচ্ছে খুব দিয়ে থাকে, যে সমস্ত তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় রশ্মি সম্পূর্ণরূপে বিকিরণ করার পর প্রথম কোন অতেজস্ক্রিয় পদার্থে পরিণত হয়, মানে স্টেবল। তেজস্ক্রিয় পদার্থ মানে কি? যেটা আনস্টেবল, অস্থায়ী। আর যেটা নরমাল পদার্থ সেটা হচ্ছে স্টেবল। তো এই তেজস্ক্রিয় মৌলগুলো কি চেষ্টা করে? যে তেজস্ক্রিয় রশ্মিগুলোকে বিকিরণ করে করে স্থায়িত্ব পেতে চেষ্টা করে। তো প্রথম কোন মৌলে হচ্ছে এটি পরিণত হয়? না, এটি হচ্ছে লেড বা সীসাতে পরিণত হয়। এমসিকিউতে কোশ্চেন দেয় যে সমস্ত তেজস্ক্রিয় মৌল প্রথমে সর্বপ্রথম কোন স্থায়ী পদার্থে পরিণত হয়? উত্তর হবে লেড বা সীসা। সংকেত হচ্ছে পিবি, ক্যাপিটাল পি স্মল বি। তাহলে যত আমাদের দিন যাবে পৃথিবীর, দেখো এই যে তেজস্ক্রিয় মৌলগুলোর পরিমাণ আস্তে আস্তে কমবে, কারণ এগুলি তো ক্রমশ হচ্ছে বিকিরণ করে দিচ্ছে তেজস্ক্রিয় মৌল, যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। আর এই লেডের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে বাড়বে। তাহলে যে সমস্ত প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল আছে, কিছু কিছু মৌল প্রাকৃতিক, কিছু কিছু তেজস্ক্রিয় মৌল কৃত্রিম, যেমন পোলোনিয়াম, রেডিয়াম, এরা হচ্ছে কৃত্রিম। আর ইউরেনিয়াম এটা হচ্ছে প্রাকৃতিক। তাহলে যত দিন যাবে ইউরেনিয়ামের পরিমাণ আস্তে আস্তে কমবে, কারণ ইউরেনিয়াম তো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে দিচ্ছে। আর সীসার পরিমাণ কিন্তু বাড়বে। তাহলে ভূপৃষ্ঠের কোনো একটি অঞ্চলে যদি হচ্ছে ইউরেনিয়াম আর সীসার অনুপাত আমরা দেখি, যত অনুপাতটা আমার কম হবে, অনুপাতের মানটা যত কম হবে, ভগ্নাংশের মানটা যত কম হবে, মানে উপরে যদি ইউরেনিয়াম লিখি, যদি কোনো একটি স্থানে ইউরেনিয়াম আর কার অনুপাত, ইউরেনিয়ামের সাথে আমরা যার অনুপাতটা দেখবো সেটা হচ্ছে সীসা, যেটা হচ্ছে পিবি 206:82। এটা এখানেও লেখা যায়, এখানেও লেখা যায়। এই দুটোর অনুপাত, আমরা এটার অনুপাত দেবো। যত অনুপাতটা কম হবে, মানে যত পিবির পরিমাণ বেশি হবে, তত সেইখানটার বয়স বেশি, কারণ তত বেশি সময় লেগেছে ওই সীসাটা পরিণত হতে। আর যত এইটার পরিমাণ বেশি হবে, তত হচ্ছে জায়গাটা নতুন, কারণ সবে ইউরেনিয়াম থেকে এখনো পর্যন্ত সীসায় পরিণত হতে পারিনি, এখনো অনেক সময় লাগবে। একই রকম ভাবে কোনো জীবাশ্মের বয়স দেখা যায়। জীবাশ্মের বয়স নির্ধারণের ক্ষেত্রে দুটি তেজস্ক্রিয় মৌল হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে কার্বনের দুটো যে আইসোটোপ, একটা C14 আর একটা C12। কারণ আমরা জানি জীবাশ্মের মধ্যে কার্বন থাকবেই, কার্বন ছাড়া কোনো জীব হতে পারে না। তাহলে এখানে কার কার অনুপাত দেখা হয়? C14 আর C12। C14 এটা তেজস্ক্রিয়তা দেখায়, আর একটা হচ্ছে C12 এটা তেজস্ক্রিয়তা দেখায় না। এই অনুপাতটাও যত বেশি হবে সেই জীবাশ্মের বয়স তত, এই অনুপাতটার হচ্ছে যত মান কম হবে, কারণ C12 এর মান যত কম বাড়বে তত হচ্ছে ভগ্নাংশের মান কমবে। তাহলে এই ভগ্নাংশটার মান যত হচ্ছে
কমবে সেই জীবাশ্মটা কিন্তু তত বেশি পুরনো। তাহলে এইগুলো কিন্তু অবশ্যই শর্ট কোশ্চেনের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা কিন্তু খাতায় সবগুলো লিখবে। তাহলে আজকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারলাম তেজস্ক্রিয়তা সম্পর্কে। যদি ভিডিওটির মাধ্যমে তোমরা সম্পূর্ণ আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, তেজস্ক্রিয়তার বিভিন্ন রকমের ব্যবহার, আলফা রশ্মি নির্গত হলে, বিটা রশ্মি নির্গত হলে কিরকম মৌলের পরমাণুর পরিবর্তন হয়, সেই সমস্ত কিছু তোমরা যদি বুঝে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর ডান দিকে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রেখো। তাহলে আরো নিত্য নতুন এরকম ভিডিও সম্পর্কে তোমরা সহজেই জানতে পারবে।